আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন এবং জ্ঞান অধ্যয়নের সামর্থ্য দান করেছেন। তার উপর কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনায় যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচার বায়োটেকনোলজির একটি ধাপ বা বায়োটেকনোলজির একটি প্রযুক্তি। তো আজকে আমরা এই টিস্যু কালচার সম্পর্কে আলোচনা করব। আলোচনায় আছি আমি, আবু দারদা খান শাওন। তো টিস্যু কালচার শব্দটি জানতে হলে আমাদের প্রথমে ভালো করে সাইটোলজি জানতে হবে। যদি আমি কোষবিদ্যা ভালো করে জানি, কোষ কীভাবে বিভাজিত হয় তা জানি, কোষের মধ্যে কি কি ধরনের অঙ্গাণু থাকে বা এর কাজ কি, এর বৈশিষ্ট্য কি, এর স্ট্রাকচার, এর গঠন যদি আমি ভালো করে জানি, তাহলেই কেবল আমি বায়োটেকনোলজি এবং এর টিস্যু কালচার সহ অন্যান্য সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারবো। তো টিস্যু কালচার শব্দটি আমরা শুনলাম, এখন জানি টিস্যু কালচার মূলত কি। গবেষণাগারে কাচের পাত্রে জীবাণুমুক্ত পরিবেশে কৃত্রিম পুষ্টি মাধ্যমে অর্থাৎ কালচার মিডিয়ামে উদ্ভিদের বিভাজনক্ষম কোষ, টিস্যু বা অঙ্গের বৃদ্ধি, বিভাজন এবং প্রতিপালন ঘটানোকে টিস্যু কালচার বা টিস্যু আবাদ বলে। আবারও বলছি, গবেষণাগারে কাচের পাত্রে জীবাণুমুক্ত পরিবেশে কৃত্রিম পুষ্টি মাধ্যমে অর্থাৎ কালচার মিডিয়ামে উদ্ভিদের বিভাজনক্ষম কোষ, টিস্যু বা অঙ্গের বৃদ্ধি, বিভাজন এবং প্রতিপালন ঘটানোকে টিস্যু কালচার বা টিস্যু আবাদ বলা হয়। আমরা কালচার মিডিয়াম শব্দটি সম্পর্কে আমরা যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি পড়েছি বা হসপিটাল বা মেডিকেল ল্যাবরেটরিতে আমরা যারা কাজ করি, তারা কালচার মিডিয়াম শব্দটি সম্পর্কে খুব ভালোভাবেই জানি। এই শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত। তবে যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছে, তারা আজকে এই ধরনের শব্দগুলো আজকে প্রথম শুনতেছে, তাদের জন্য এটা নতুন বিষয়। তো কালচার মিডিয়া হচ্ছে আর্টিফিশিয়াল ফুড ফর মাইক্রো অর্গানিজম। আমরা যেটা জানি, আমরা মাইক্রোবায়োলজিতে এরকম পড়েছিলাম যে কালচার হচ্ছে মাইক্রো অর্গানিজম অর্থাৎ অণুজীবদের খাদ্য দিয়ে তাদের চাষ করার প্রক্রিয়া। তো আমরা এখানে মূলত টিস্যু আবাদ করব বা টিস্যু চাষ করব, তো তার জন্য এটা টিস্যু কালচার নাম করা হয়েছে। তো এখানেও ঠিক ব্যাপারটা একই রকম। টিস্যুর যত সেলের যত প্রয়োজনীয় উপাদান, যত পুষ্টি মাধ্যম আছে, যত বৃদ্ধিক্ষম উপাদান আছে, এগুলোর মধ্যেই টিস্যু রেখে তাকে কোষ বিভাজনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ চারা গাছে রূপান্তরিত করা হয়। এটাকে মূলত একেই বলা হয় টিস্যু কালচার। টিস্যু কালচার সর্বপ্রথম যে আবিষ্কার করে, তিনি 1902 সালে সর্বপ্রথম এই টিস্যু কালচার করার চেষ্টা করেন। তিনি হচ্ছেন জার্মানের একজন উদ্ভিদ বিজ্ঞানী, তার নাম হচ্ছে হাবারল্যান্ড। সর্বপ্রথম কোষ কালচারে তিনি চেষ্টা করেন। তিনি কৃত্রিম পুষ্টি মাধ্যমে টিস্যু কালচারে সচেষ্ট হন। সম্পূর্ণরূপে সফল না হলেও তিনি এই গবেষণায় নতুন পথের সন্ধান দেন এবং তাকে টিস্যু কালচার প্রযুক্তি উদ্ভাবনের অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়। আর শুধুমাত্র টিস্যু থেকেই যে টিস্যু কালচার করা সম্ভব, ব্যাপারটা ঠিক এমন নয়। এ পদ্ধতিতে কেবলমাত্র টিস্যু কালচারের মধ্যে সীমাবদ্ধ নয়। টিস্যু কালচার যে প্রক্রিয়া, উদ্ভিদের যে বিভাজনক্ষম অংশ নিয়ে আমরা টিস্যু কালচার করার চেষ্টা করি, এই ব্যাপারটা শুধু যে টিস্যুর মধ্যেই সীমাবদ্ধ, ব্যাপারটা ঠিক ঠিক তেমন নয়।
উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বা অঙ্গাংশ, পরাগরেণু, ভ্রূণ, ডিম্বাণু, স্পোর ইত্যাদি ব্যবহার করেও এই টিস্যু কালচার করা যায়। তো এই টিস্যু কালচার শব্দটি জানতে গেলে আমরা এখানে আরও নতুন 3টি শব্দ আমাদের জানতে হবে। সেই শব্দগুলো হচ্ছে সেই 3টি শব্দের একটি হচ্ছে টটিপটেন্সি, দ্বিতীয়টি হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন, আর তৃতীয় শব্দটি হচ্ছে ক্লোনিং প্রযুক্তি। তো আমরা প্রথমে জানব টটিপটেন্সি কি। টটিপটেন্সি হচ্ছে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম সজীব কোষ বা টিস্যু থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়ার ক্ষমতাকে টটিপটেন্সি বলে। অর্থাৎ আমরা টিস্যু কালচারের জন্য যে টিস্যুটা নেই, এই টিস্যুটার মধ্যে যে তার বিভাজনের যে কোষ বিভাজনের যে ক্ষমতা থাকে, এই টিস্যুর মধ্যে অবস্থিত কোষগুলোর যে বিভাজনের ক্ষমতা থাকে, আর তাকেই মূলত এই টটিপটেন্সি বলা হয়। তারপরে আমরা জানব মাইক্রো প্রোপাগেশন কাকে বলে। টিস্যু কালচার প্রক্রিয়ায় ক্ষুদ্র অংশ ব্যবহারের মাধ্যমে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা হয়। এজন্য এই প্রক্রিয়াকে মাইক্রোপ্রোপাগেশনও বলা হয়। অর্থাৎ টিস্যু কালচারেরই আরেকটি নাম হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন। ক্লোনিং প্রযুক্তি, এটিও একটি নতুন শব্দ। ক্লোনিং প্রযুক্তি কি? জীবের কোনো অংশ কালচার করে মাতৃ ও পিতৃর গুণসম্পন্ন প্রজন্ম তৈরি করার প্রক্রিয়াকে ক্লোনিং প্রযুক্তি বলে। আমি আবারও বলছি, জীবের কোনো অংশ কালচার করে মাতৃ ও পিতৃর সমগুণ সম্পন্ন প্রজন্ম তৈরি করার প্রক্রিয়াকে ক্লোনিং প্রযুক্তি বলে। ব্যাপারটি ঠিক এমন যে আমরা একটি গাছ বাছাই করলাম, সাপোজ আমরা একটি পেয়ারা গাছ নিলাম, সেই পেয়ারা গাছের একটি অংশ থেকে আমরা টিস্যু কালচার করব, টিস্যু কালচার করে আরেকটি পেয়ারা গাছের চারা উৎপাদন করব। সেই চারাটির বৈশিষ্ট্য হবে ঠিক ওই যে গাছটি থেকে মাতৃ গাছটি থেকে যে আমরা টিস্যুটি নিয়েছি, ঠিক সেই গাছের সমান গুণ সম্পন্ন হবে এই নতুন প্রজন্মের চারাটি। এই নতুন প্রজন্মের সেই গাছ থেকে টিস্যুটি নিয়ে এই নতুন প্রজন্মের চারাটি উৎপাদন করতে যে ধাপ অনুসরণ করতে হয়, যে প্রক্রিয়ার গুলোর সম্মুখীন হতে হয়, সেটাই হচ্ছে মূলত ক্লোনিং প্রযুক্তি। তো আমি আবারও বলছি, জীবের কোনো অংশ কালচার করে মাতৃ ও পিতৃর সমগুণ সম্পন্ন প্রজন্ম তৈরি করার প্রক্রিয়াকে ক্লোনিং প্রযুক্তি বলে। তো এখন আমরা জানব উদ্ভিদের টিস্যু কালচার আসলে কত প্রকার। উদ্ভিদের টিস্যু কালচার পদ্ধতি মূলত 7 প্রকার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের উদ্ভিদের টিস্যু কালচার এই ছবিতে দেখা যাচ্ছে। প্রথমে যেটি দেখতে পাচ্ছি আমরা, তা হচ্ছে ক্যালাস কালচার। 2 নম্বর হচ্ছে শস্য কালচার। 3 নম্বর হচ্ছে এক্সপ্লান্ট কালচার। 4 নম্বর হচ্ছে মেরিস্টেপ কালচার। 5 নম্বর হচ্ছে ভ্রূণ কালচার। 6 নম্বর হচ্ছে প্রোটোপ্লাস্ট কালচার এবং 7 নম্বর হচ্ছে পরাগধানী কালচার। এগুলোর মাধ্যমেও আমরা টিস্যু কালচার করতে পারি। এখন আমরা জানব টিস্যু কালচারের প্রক্রিয়া। বর্তমান বিশ্বে টিস্যু কালচার প্রযুক্তির ব্যাপক ক্ষেত্র তৈরি হয়েছে। ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন ধরনের নতুন নতুন কৌশল কাজে লাগিয়ে এ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে মাইক্রোপ্রোপাগেশন আমরা দেখতে পাচ্ছি, মাইক্রোপ্রোপাগেশন ও ক্যালাস কালচার প্রযুক্তি টিস্যু কালচারের জন্য বহুল ব্যবহৃত হচ্ছে। সুতরাং টিস্যু কালচারের জন্য নতুন নতুন গবেষণার ফলে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হচ্ছে এবং
আহ, এর মধ্যে বেশ কিছু পদ্ধতি রয়েছেও, তবে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন ও ক্যালাস কালচার প্রযুক্তি। এ দুটি প্রযুক্তি সবচেয়ে বেশি জনপ্রিয় বর্তমান বিশ্বে। অর্থাৎ এই দুটি পদ্ধতি প্রায় পৃথিবীর সব জায়গায় আহ, করা হয় বা অবলম্বন করা হয়। তো টিস্যু কালচার করতে আমাদের যে উপকরণগুলো লাগবে, যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে, সেখানে প্রথমেই আমাদের প্রয়োজন একটি গবেষণাগার বা ল্যাবরেটরি। ল্যাবরেটরি ছাড়া টিস্যু কালচার করা সম্ভব নয়। তো আমাদের টিস্যু কালচার করতে হলে প্রথমেই একটি ল্যাবরেটরি স্থাপন করতে হবে বা একটি ল্যাবরেটরি শরণাপন্ন হতে হবে। আর সেই ল্যাবরেটরির মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকতে হবে। ল্যাবরেটরির বিভিন্ন কাচের উপকরণ থাকতে হবে, যেগুলোতে আমরা ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করি, বিভিন্ন ধরনের গ্লাসওয়্যার ইনস্ট্রুমেন্ট। আর তাছাড়া রাসায়নিক দ্রব্য, ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করে থাকি, আর বেশিরভাগই আমরা এগুলো রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করে থাকি। তাছাড়া বিভিন্ন ধরনের স্টেইন করতেও আমরা রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করে থাকি। আর তাছাড়াও অন্যান্য কিছু উপকরণ রয়েছে, এবং জীবাণুমুক্ত পরিবেশটাও থাকতে হবে। তো টিস্যু কালচারের জন্য প্রয়োজনীয় যেসব উপকরণ ও যন্ত্রপাতি প্রয়োজন, সেখানে প্রথমে হচ্ছে গবেষণাগার, প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাচের উপকরণ, রাসায়নিক দ্রব্য, অন্যান্য উপকরণ, জীবাণুমুক্ত পরিবেশ। তো এখন যদি আমরা একটু ডিটেলসে যাই, এগুলো একটু আরও ভালোভাবে জানার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে জানব। প্রথমে আমরা গবেষণাগার সম্পর্কে বলি। টিস্যু কালচার করতে হলে প্রথমে আমাদের একটি গবেষণাগার বা ল্যাবরেটরি শরণাপন্ন হতে হবে, বা একটি ল্যাবরেটরি ছাড়া টিস্যু কালচার সম্ভব নয়। আর ল্যাবরেটরি থাকতে হবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যেখানে পুষ্টি মাধ্যম তৈরি, জীবাণু মুক্ত করার ব্যবস্থা এবং নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার যন্ত্রপাতি, কালচার কক্ষ ইত্যাদি থাকবে। এইগুলো আমাদের ল্যাবরেটরির বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি ছবির মধ্যে দেখা যাচ্ছে ল্যাবরেটরি একটা চিত্র, দুটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু বায়োটেকনোলজিস্ট বা মাইক্রোবায়োলজিস্ট তারা টিস্যু কালচার করছেন এখানে ল্যাবরেটরির মধ্যে। তাদের পাশেই সব ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রায় সব ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে। তো মোটামুটি একটি আদর্শ ল্যাবরেটরি ঠিক এমন হওয়া উচিত। তারপর আমরা জানব প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্পর্কে। ল্যাবরেটরি শব্দটি আমাদের মনে হলে সর্বপ্রথম আমাদের মস্তিষ্কে এই মাইক্রোস্কোপ জিনিসটি প্রথম আসে। একটি ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপ থাকা, বিশেষ করে আমরা যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, আমরা মাইক্রোস্কোপ নিয়ে মূলত কাজ করে থাকি সারাদিন। এছাড়াও মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, তারপরে সাইটোলজি, এই সকল বায়োলজি, সব ধরনের ল্যাবেই মাইক্রোস্কোপটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া সেন্ট্রিফিউজ মেশিন, এছাড়াও আরও কিছু উপকরণ, প্রয়োজনীয় উপকরণ রয়েছে, যেমন নিক্তি অর্থাৎ ব্যালেন্স, বিভিন্ন ধরনের রিয়েজেন্ট পরিমাপ করতে বা বিভিন্ন দ্রব্য সামগ্রী পরিমাপ করতে ল্যাবরেটরির মধ্যে আমরা নিক্তির ব্যবহার করে থাকি। আর তাছাড়া পিএইচ মিটার থাকাও ল্যাবরেটরির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। পিএইচ মিটার দিয়ে আমরা অ্যাসিড এবং বেস পরিমাপ করতে পারি এবং ন্যাচারাল সলিউশনও পরিমাপ করতে পারি। তাছাড়া রেফ্রিজারেটর, চুম্বকীয় স্টাইভার ও পিন, ল্যামিনার চুম্বকীয় স্টাইভার ও স্পিন, ল্যামিনার এয়ার ফ্লো ক্যাবিনেট, পরে হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র, যেটা আমরা বললাম যে মাইক্রোস্কোপ, পরে হচ্ছে মাইক্রোটোম দিয়ে আমরা মাইক্রোটোমের যে কাজ, এখানে অবশ্য মাইক্রোটোমের কোনো চিত্র নাই। মাইক্রোটোম দিয়ে টিস্যু স্লাইস করা হয়, টিস্যু কাটা হয়, টিস্যু কাটিংয়ের জন্য মাইক্রোটোম ব্যবহার করে থাকে। মেডিকেল সেক্টরে এটি হিস্টোপ্যাথোলজি ল্যাবরেটরিতে সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও সেন্ট্রিফিউজ মেশিনের কথা বলছি। তারপরে ব্লেন্ডার থাকে,
তারপর ল্যাব রোটাটর, এই ধরনের উপকরণগুলো সাধারণত ল্যাবরেটরির মধ্যে থাকে। আর ল্যাবরেটরির এই সকল যন্ত্রপাতি সব ধরনের ল্যাবরেটরির জন্যই প্রয়োজনীয়। তারপরে হচ্ছে কাচের উপকরণ। ল্যাবরেটরির মধ্যে কাচের উপকরণ একদম সকল ল্যাবরেটরিরই একটি কমন বিষয়। কাচের উপকরণ ছাড়া কোনো ল্যাবরেটরির কোনো কাজই ভাবা যায় না। আর কাচের উপকরণগুলোর মধ্যে মূলত টেস্ট টিউব, কাচের যে টেস্ট টিউব, তারপরে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করার জন্য যে গ্লাস স্লাইড ব্যবহার করা হয়ে থাকে, তারপরে কভার স্লিপ ব্যবহার করে থাকে, কনিক্যাল ফ্লাক্স, পরে হচ্ছে ফ্লাক্স, পরে হচ্ছে এটাকে বলে বিকার, পিপেট, এই ধরনের সকল ইনস্ট্রুমেন্টগুলোই কিন্তু সকল ল্যাবে ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো কাচের তৈরি। সুতরাং আমাদের এই সমস্ত কাচের তৈরি উপকরণগুলো ল্যাবরেটরির ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। তারপরে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে রাসায়নিক দ্রব্য, অর্থাৎ বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিভিন্ন ধরনের কেমিক্যাল সলিউশন, রিয়েজেন্ট, এগুলো ছাড়া কিন্তু আমরা ল্যাবরেটরির কাজ একেবারেই অসম্ভব। এগুলো ছাড়া আমরা ল্যাবরেটরির কাজ ভাবতেও পারি না। তাছাড়া বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে জীবাণুমুক্তকরণ করা হয়। তো ল্যাবরেটরির মধ্যে রাসায়নিক দ্রব্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়। এছাড়াও অন্যান্য কিছু উপকরণ আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করে থাকি, যেমন চিমটা। কিছু ইনস্ট্রুমেন্ট ধরার জন্য সরাসরি আমরা হাত, বিশেষ করে যেগুলো আমরা গরম যে সকল ইনস্ট্রুমেন্টগুলো থাকে ল্যাবরেটরিতে, বা খুবই মারাত্মক অ্যাসিড বা মারাত্মক ক্ষার সমৃদ্ধ যে সকল পাত্র থাকে, সেগুলো আমরা সরাসরি না ধরে অনেক সময় গ্লাভস ব্যবহার করি বা চিমটা ব্যবহার করি থাকি। এছাড়াও আমরা ল্যাবরেটরিতে কোনো কিছুতে তাপ দেওয়ার প্রয়োজন মনে করলে, সে ধরনের কাচের পাত্র তাপ দেওয়ার পর প্রচণ্ড গরম হয়, তখন আমরা চিমটার সাহায্যে সেগুলো হ্যান্ডেল করে থাকি। আর এই চিমটা ছাড়াও ল্যাবরেটরিতে যে সার্জিক্যাল ব্লেড ব্যবহার করা হয়, আর বিশেষ করে টিস্যু কালচার ল্যাবে এই সার্জিক্যাল ব্লেড খুবই প্রয়োজন, কারণ টিস্যুগুলো স্লাইডস করতে এবং টিস্যুগুলো কাটিং করতে আমাদের এই সার্জিক্যাল ব্লেডগুলো খুবই প্রয়োজন, দরকারি একটি জিনিস। এছাড়াও আছে ফিল্টার পেপার, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল, এই সকল উপকরণগুলিও আমরা ল্যাবরেটরির মধ্যে ব্যবহার করে থাকি। তারপরে যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হচ্ছে জীবাণুমুক্ত পরিবেশ। যখন আমরা ল্যাবরেটরির মধ্যে টিস্যু কালচার করব, তখন অবশ্যই সেই পরিবেশটি জীবাণুমুক্ত থাকতে হবে। একে বলা হয় ল্যামিনার এয়ারফ্লো ক্যাবিনেট। এখানে এর ভিতরেই হচ্ছে ল্যাবরেটরির যে টিস্যু কালচার পদ্ধতি, তার সমস্ত ধাপগুলো বা সমস্ত প্রক্রিয়াগুলো এর ভিতরে সম্পাদন করা হয়। তো এই জীবাণুমুক্ত পরিবেশটা যদি আমরা একটু বিস্তারিত বলি, তাহলে টিস্যু কালচারের জন্য একটি সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশ প্রয়োজন। ব্যবহার্য সকল উপকরণ জীবাণুমুক্ত করা প্রাথমিক কাজ। আমরা জানি যে যদি কোনো জীবাণু এই টিস্যু কালচারের কোনো টিস্যুর মধ্যে বা কালচার মিডিয়ামের মধ্যে বা কোনো জায়গায় লেগে থাকে, সেগুলো যদি কালচার মিডিয়ামের ভেতরে প্রবেশ করে বা টিস্যুর মধ্যে প্রবেশ করে, তো সেক্ষেত্রে কিন্তু সেই কালচার মিডিয়াম বা সেই টিস্যু আর ব্যবহার করা যাবে না, কারণ এই মাইক্রো অর্গানিজম বা জীবাণুগুলো এগুলো এই কাজের মধ্যে ব্যাঘাত ঘটায়। এর জন্য পুষ্টি মাধ্যম কোনোভাবে সংক্রামিত হলে সে মাধ্যম আর ব্যবহার করা যায় না। পুষ্টি মাধ্যমের পাত্র ও অন্যান্য কাচের জিনিসপত্র সাধারণত গরম পানি, গরম বায়ু ওভেন অর্থাৎ হট এয়ার ওভেনের মধ্যে 160 ডিগ্রি সেলসিয়াস থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 থেকে 2 ঘন্টা রেখে স্টেরিলাইজ করা হয়, অর্থাৎ জীবাণুগুলো ধ্বংস করা হয়। তাছাড়া ফোর্সেপ, যেমন আমরা বিভিন্ন ধরনের ছুরি বা ওই যে সার্জিক্যাল ব্লেড, নিডল, স্ক্যালপেল প্রভৃতি উপকরণ সাধারণত বার্নারে গরম করে 95% অ্যালকোহলে ডুবিয়ে রেখে জীবাণুমুক্ত করি। তো এই গেল মোটামুটি জীবাণুমুক্ত পরিবেশের ডিসক্রিপশন।
তো আমরা এখন জানবো টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ, অর্থাৎ টিস্যু কালচার করতে গেলে কতগুলো ধাপের শরণাপন্ন হতে হয়। টিস্যু কালচার করতে গেলে আমাদের সর্বমোট 8টি ধাপ অবলম্বন করতে হয়। সে 8টি ধাপের প্রথম ধাপটি হচ্ছে এক্সপ্লান্ট নির্বাচন, পুষ্টি মাধ্যম বা কালচার মিডিয়া প্রস্তুতি, পুষ্টি মাধ্যমে জীবাণুমুক্তকরণ, পুষ্টি মাধ্যমে এক্সপ্লান্ট স্থাপন, এক্সপ্লান্ট কালচার, চারা উৎপাদন, টবে চারা স্থানান্তর, মাঠ পর্যায়ে চারা স্থানান্তর। সর্বমোট এই 8টি কাজ আমরা টিস্যু কালচারের ধাপ হিসেবে করে থাকি। আমি আবারও বলছি, এক্সপ্লান্ট নির্বাচন করতে হবে প্রথমে, পরে হচ্ছে পুষ্টি মাধ্যম বা কালচার মিডিয়া প্রস্তুত করতে হবে, পুষ্টি মাধ্যম জীবাণুমুক্ত করতে হবে, পুষ্টি মাধ্যমে এক্সপ্লান্ট স্থাপন করতে হবে, এক্সপ্লান্ট কালচার, চারা উৎপাদন, টবে চারা স্থানান্তর, মাঠ পর্যায়ে চারা স্থানান্তর। এই 8টি কাজ আমরা ধাপ হিসেবে টিস্যু কালচার করার সময় করে থাকি। এখন আমরা কিভাবে টিস্যু কালচার করা হয় সে বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা করব। আমি ছবিটি এইচএসসি ফার্স্ট ইয়ারের যে জীববিজ্ঞান প্রথম পত্র বইটি আছে সেখান থেকে এই ছবিটি আমি সংগ্রহ করছি। এখানে এই ছবিটির মাধ্যমে এখানে বুঝতে সবচেয়ে বেশি সহজ হবে। এছাড়াও আরও ছবি আছে, আমরা সেগুলো দেখাবো। তো টিস্যু কালচারের যে প্রথম ধাপ সেটা হচ্ছে এই এক্সপ্লান্ট নির্বাচন। এই এক্সপ্লান্টটা মূলত কি? এই এক্সপ্লান্ট হচ্ছে আমরা টিস্যু কালচারের জন্য যে নমুনা সংগ্রহ করব, অর্থাৎ যে টিস্যুটা সংগ্রহ করব, যে টিস্যুটা বা কোষটা সংগ্রহ করব, সেটাই হচ্ছে মূলত এই এক্সপ্লান্ট। অর্থাৎ যে স্যাম্পলটা আমরা কালচারের জন্য নিব, যে স্যাম্পলটা আমরা ব্যবহার করব, সেটাই হচ্ছে মূলত এই এক্সপ্লান্ট। তো আমরা এটা নির্বাচন করব কিভাবে? এক্সপ্লান্ট নির্বাচনের হচ্ছে সঠিক এক্সপ্লান্ট, অর্থাৎ টিস্যু কালচারে ব্যবহৃত কোনো উদ্ভিদের অঙ্গ বা টিস্যুর অংশবিশেষ যা থেকে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি হয়, অর্থাৎ এক্সপ্লান্ট নির্বাচন টিস্যু কালচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং উদ্ভিদের কোনো অংশ এক্সপ্লান্টের জন্য নির্বাচন করতে হবে, অর্থাৎ আবারও বলছি, এবং উদ্ভিদের কোন অংশ এক্সপ্লান্টের জন্য নির্বাচন করতে হবে তা ওই উদ্ভিদের প্রকৃতির উপর নির্ভর করে। সাধারণত কাণ্ডের শীর্ষমুকুল, আবারও বলছি, কাণ্ডের শীর্ষমুকুল, পার্শ্বমুকুল সহ পর্ব, পাতার অংশ ইত্যাদি এক্সপ্লান্ট হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা এক্সপ্লান্ট হিসেবে এই পাতাও ব্যবহার করতে পারি, তাছাড়া গাছের কাণ্ডের শীর্ষমুকুল ব্যবহার করতে পারি, পার্শ্বমুকুল সহ পর্ব ব্যবহার করতে পারি, এবং পাতার এই যে একটা অংশ আমরা দেখতে পাচ্ছি নিচের যে অংশ, এটাও আমরা টিস্যু কালচারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তবে উদ্ভিদ অনুযায়ী এগুলো আর ক্ষেত্র ভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন কোনো উদ্ভিদের শীর্ষমুকুল দিয়ে টিস্যু কালচার করা যায়, আবার সেই উদ্ভিদের পার্শ্বমুকুল দিয়ে টিস্যু কালচার করা যায় না। আবার কোনো উদ্ভিদের পার্শ্বমুকুল দিয়েও টিস্যু কালচার করা যায়, আবার তার পাতা দিয়ে টিস্যু কালচার করা যায় না। আবার কোনো উদ্ভিদের পাতা দিয়েও টিস্যু কালচার করা সম্ভব হয়। এগুলো উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের বের করে নিতে হবে। এক্সপ্লান্ট নির্বাচনের সময় লক্ষ্য রাখতে হবে যাতে মাতৃ উদ্ভিদটি সতেজ, রোগমুক্ত ও উন্নত মানের হয়। এরপর মাতৃ উদ্ভিদ থেকে জীবাণুমুক্ত ধারালো ছুরি দিয়ে এক্সপ্লান্ট কেটে নেওয়া হয়। অর্থাৎ এই যে এক্সপ্লান্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, যে স্যাম্পলটি আমরা দেখতে পাচ্ছি টিস্যু স্যাম্পল, এটা ধারালো ছুরি দিয়ে অর্থাৎ সার্জিক্যাল ব্লেড দিয়ে আমরা এটাই কেটে নেব। এবং কেটে নেওয়ার পরে এটা পুষ্টি মাধ্যমে স্থানান্তর করার আগে এই যে টিস্যুগুলো বা যে স্যাম্পলগুলো আমরা দেখছি, এই স্যাম্পলগুলো এই বিকারের মধ্যে, অর্থাৎ কালচার মিডিয়ার মধ্যে রাখার আগে এই স্যাম্পলগুলোকে জীবাণুমুক্ত করতে হবে। তো জীবাণুমুক্ত করতে হলে এখানে কী করতে হবে? এক্সপ্লান্টকে সোডিয়াম হাইপোক্লোরাইড, হাইড্রোজেন পারক্সাইড, ব্রোমিন পানি বা 70% অ্যালকোহল ইত্যাদির যে কোনো একটি ব্যবহার করে পৃষ্ঠতলীয় অর্থাৎ সারফেস স্টেরিলাইজেশন করে নিতে হবে। এখন
আমরা জানব পুষ্টি মাধ্যম বা কালচার মিডিয়াম প্রস্তুতি। তো তার আগে আরেকটু ভালোভাবে আমরা জেনে নেই। আমরা এই যে প্রথম যে ধাপ, আমরা নমুনা সংগ্রহ করব, অর্থাৎ বাছাইকৃত টিস্যু সংগ্রহ করব। আর যে গাছটি থেকে আমরা টিস্যু সংগ্রহ করব সেই গাছটি অবশ্যই 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 রোগমুক্ত থাকতে হবে, ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে এবং ভালো বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। তাহলেই আমরা যে টিস্যু কালচারের মাধ্যমে যে চারাটা পাবো তা এই গাছটির মতোই বৈশিষ্ট্য সম্পন্ন হবে। আর এই যে টিস্যুগুলো আছে এগুলো আমরা কালচার মিডিয়ামে স্থাপনের আগে ভালোভাবে এগুলো জীবাণুমুক্ত করে নিব। এর জন্য 70% অ্যালকোহলে এগুলোকে আমরা ডুবিয়ে রাখব, অথবা ব্রোমিন পানি, হাইড্রোজেন পারক্সাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড এগুলোর যে কোনো একটি ব্যবহার করে এগুলো স্টেরিলাইজেশন করে নিব, জীবাণুমুক্ত করে নিব। দ্বিতীয় যে ধাপটি আমরা অনুসরণ করব তা হচ্ছে কালচার মিডিয়া প্রস্তুতি। কালচার মিডিয়া প্রস্তুতির ক্ষেত্রে আমরা প্রথমে যে ছবিটি দেখেছিলাম, যে আমি বলেছিলাম যে রাসায়নিক দ্রব্য, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক দ্রব্য, এগুলো মূলত আমরা রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করে থাকি। কালচার মিডিয়া প্রস্তুতির ক্ষেত্রেও বিভিন্ন ধরনের রিয়েজেন্ট ব্যবহার করা হয়, সেই রিয়েজেন্টগুলো দিয়েই আমরা কালচার মিডিয়া প্রস্তুত করে থাকি। আর কালচার মিডিয়ার জন্য আমরা সাধারণত এমন কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করতে পারি, বা এমন কাচের পাত্র ব্যবহার করতে পারি। এছাড়াও পেট্রি ডিশ, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি পেট্রি ডিশ, বা এরকম টিউব ব্যবহার করতে পারি। তো কোনটা ব্যবহার করছি সেটা আসলে মেজর ফ্যাক্ট না, এগুলোর যে কোনো একটি ব্যবহার করা যায়। এর ভিতরে আমরা কালচার মিডিয়াম রাখবো, অর্থাৎ সেই রিয়েজেন্টগুলো রাখবো। তো এক্ষেত্রে কী কী রিয়েজেন্ট ব্যবহার করা হয়? উদ্ভিদের টিস্যু কালচার সাফল্য অনেকটা নির্ভর করে পুষ্টি মাধ্যমের উপর। টিস্যু কালচারের জন্য কোনো একক পুষ্টি মাধ্যম নেই, অর্থাৎ টিস্যু কালচারের জন্য কোনো স্পেসিফিক পুষ্টি মাধ্যম বা কালচার মিডিয়াম নেই। বিভিন্ন উদ্ভিদ কোষ বা অঙ্গের কালচারে উপযুক্ত পুষ্টি মাধ্যম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জেনে নেওয়া প্রয়োজন। অর্থাৎ আমি যে গাছটির টিস্যু কালচার করতে যাব সেই গাছটির জন্য বা টিস্যু কালচার করতে গেলে ঠিক কোন কালচার মিডিয়ামটি প্রয়োজন, বা কোন কালচার মিডিয়ামটি ভালো এর জন্য, সেই বিষয়টা আমার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জেনে নিতে হবে। যেহেতু টিস্যু কালচারের জন্য স্পেসিফিকভাবে কোনো কালচার মিডিয়াম নাই। বিভিন্ন বিজ্ঞানী তাদের গবেষণালব্ধ অভিজ্ঞতা থেকে বিভিন্ন পুষ্টি মাধ্যমের সুপারিশ করেছেন। এর মধ্যে এমএস মিডিয়াম ও বি5 মিডিয়ার সর্বাধিক ব্যবহৃত। অর্থাৎ আমরা জানতে পারলাম যে এমএস মিডিয়াম ও বি5 মিডিয়াম সর্বাধিক ব্যবহৃত হয়, আর এটা আমরা জানতে পারলাম বিজ্ঞানীদের গবেষণার ফলে। তো মূলত উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির জন্য যে সমস্ত উপাদান প্রয়োজন হয় তার সমস্ত উপাদানই পুষ্টি মাধ্যমে তৈরি করা হয়। এই যে আমরা যে লিকুইড যে রাসায়নিক পদার্থগুলো দেখতে পাচ্ছি, এগুলো একটি উদ্ভিদ বৃদ্ধির হওয়ার জন্য যে সকল উপকরণ প্রয়োজন, যে সকল আমরা রাসায়নিক উপকরণ বা জৈব যৌগ প্রয়োজন, সেই সব কিছু কিন্তু এর ভিতরে দেওয়া থাকে। একদম ভিটামিন, মিনারেলস, মুখ্য গৌণ পুষ্টি উপাদান সব কিছু, হরমোন, সুক্রোজ, ফ্রুক্টোজ, পরে হচ্ছে মল্টোজ, এগুলো সবই এর ভিতরে দিয়ে দেওয়া হয়। আর আরেকটি বিষয় হচ্ছে কালচার মিডিয়াম প্রস্তুতির ক্ষেত্রে আমাদের অবশ্যই পিএইচ নিয়ন্ত্রণ রাখতে হবে। অর্থাৎ এই পিএইচ লেভেল 5.5 থেকে 5.8 বেশি বা কম করা যাবে না। অর্থাৎ 5.5 থেকে 5.8 এই দ্রবণটার বা এই রাসায়নিক যে কেমিক্যাল যে সলিউশন বা রিয়েজেন্ট, এটা সবসময় 5.5 এবং 5.8 মধ্যে রাখতে হবে। এসব মৌলিক পুষ্টি উপাদান সমৃদ্ধ পুষ্টি মাধ্যমকে বেসাল মিডিয়াম বলা হয়। অর্থাৎ এই যে এর মধ্যে যে যত উদ্ভিদের বিভাজনের জন্য উদ্ভিদের কোষ বিভাজনের জন্য যে সকল উপকরণ প্রয়োজন, সেই সমস্ত পুষ্টি উপাদান, হরমোন, তারপরে হচ্ছে ভিটামিন, মিনারেল সব যে দিয়ে দেওয়া হয়, এই পুরো ব্যাপারটাকে আবার বেসাল মিডিয়ামও বলা হয়। তো পরবর্তীতে যে কাজটি করতে হবে, আমরা এর মধ্যে এই সলিউশন দিয়ে টিস্যু কালচারের জন্য যে রিয়েজেন্ট ব্যবহার করা হয় সেটা এখানে দিয়ে দেওয়ার পরেই সাথে সাথে এর ভিতরে আমরা এভাবে
টিস্যু দিয়ে দেব না। এই মিডিয়ামটিকে আগে জীবাণুমুক্ত করে নিতে হবে। তো জীবাণুমুক্ত করতে হলে একে হট এয়ার ওভেনের মধ্যে রাখতে হবে। হট এয়ার ওভেনের মধ্যে রেখে স্টেরিলাইজেশন করে এই মিডিয়াটিকে জীবাণুমুক্ত করে নিতে হবে। এক্ষেত্রে হট এয়ার অটোক্ল্যাভ, এটাকে বলা হয় অটোক্ল্যাভ, হট এয়ার ওভেন নয়, এটাকে বলা হয় অটোক্ল্যাভ। তো এই অটোক্ল্যাভের মধ্যে আমরা স্টেরিলাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে এই মিডিয়ামগুলোকে আমরা জীবাণুমুক্ত করে নেব। তো অটোক্লেভটা কিভাবে জীবাণুমুক্ত করে, এই যে আমরা অটোক্লেভের ভিতরে এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তখন এর অটোক্লেভের ভিতরে বিদ্যুৎ শক্তির সাহায্যে এই অটোক্লেভের ভিতরে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয় এবং 15 পাউন্ড চাপ সৃষ্টি করা হয় এবং এই অবস্থায় 20 মিনিট ধরে একে স্টেরিলাইজেশন করে জীবাণুমুক্ত করা হয়। অর্থাৎ কিভাবে অটোক্লেভ করা হয় জীবাণু ধ্বংস করতে, অটোক্লেভের মধ্যে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হয় এবং 15 পাউন্ড চাপে 20 মিনিট ধরে এই অবস্থায় রেখে দিতে হয়। এভাবে স্টেরিলাইজেশন করার পরে এই কালচার মিডিয়ামটিকে জীবাণুমুক্ত করা হয়। তারপর যে বিষয়টি তা হচ্ছে বলা হয়নি যে এরপরে যখন অটোক্লেভ থেকে আমরা বের করব তখন কক্ষ তাপমাত্রায় অর্থাৎ রুম টেম্পারেচারে আমরা যে স্বাভাবিক তাপমাত্রা, কোনো কক্ষের যে স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ সেই স্বাভাবিক তাপমাত্রা মধ্যে রেখে 32 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রেখে আমরা এটাকে ঠান্ডা করে নেব। তারপর হচ্ছে পুষ্টি মাধ্যমে এই এক্সপ্লান্ট স্থাপন, এই পুষ্টি মাধ্যম যখন স্টেরিলাইজড করা হয়ে যাবে তখন সাথে সাথে আমরা এর মুখ আটকে দেব যাতে এর মধ্যে জীবাণু প্রবেশ করতে না পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাত্রের মধ্যেও মুখ আটকানো রয়েছে এবং এখানে এই পেট্রি ডিশগুলোরও মুখ আটকানো রয়েছে, এই টিউবগুলোরও মুখ আটকানো রয়েছে। তো আমরা যখন এক্সপ্লান্ট এর মধ্যে রাখবো তো সেটা কিভাবে রাখবো, তা হচ্ছে বাফার দ্রবণে জীবাণু মুক্তকৃত এক্সপ্লান্ট, অর্থাৎ বাফার দ্রবণের মধ্যে আমরা এই যে এক্সপ্লান্টগুলো যেগুলো আমরা জীবাণুমুক্ত করে নিয়েছিলাম সেগুলো এই কনিক্যাল ফ্লাস্ক বা টেস্ট টিউবে রেখে পুষ্টি মাধ্যমে এমনভাবে স্থাপন করব যাতে নিচের কাটা প্রান্তটি পুষ্টি মাধ্যমে স্পর্শ করে অবস্থান করে। অর্থাৎ আমরা যে নিচের একটি অংশ যে কেটে দিয়েছিলাম টিস্যুগুলোর সংরক্ষণ করার সময়, টিস্যুকে যেভাবে তৈরি করেছিলাম তখন আমরা টিস্যুর নিচের একটা অংশ আমরা কেটে দিয়েছি, সেই কাটা অংশটি আমরা এই যে এই সলিউশনের মধ্যে ডুবিয়ে রাখব যাতে এটি পুষ্টি মাধ্যম স্পর্শ করে অবস্থান করে। যে আমরা দেখতে পাচ্ছি যে এটি পুষ্টি মাধ্যম স্পর্শ করে অবস্থান করে আছে। লক্ষ্য রাখতে হবে যে ছুরি চিমটা বা যে স্থানে বসে স্থাপন কাজ সম্পন্ন করা হয় তা ইথাইল অ্যালকোহল দিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে কিনা। সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি ল্যামিনার এয়ারফ্লো নামক যন্ত্রের নিচে জীবাণুমুক্ত পরিবেশে সম্পন্ন করা হয়। অর্থাৎ এই যন্ত্রটি হচ্ছে যে মূলত এটি যে ছবির মধ্যে আমরা যে যন্ত্রটি দেখতে পাচ্ছি, এখানে বসে একজন বায়োটেকনোলজিস্ট টিস্যু কালচার করছেন। তো এই যে যন্ত্রটির ভেতরে উনি টিস্যু কালচার করছেন একে মূলত বলা হয় ল্যামিনার এয়ারফ্লো ক্যাবিনেট। তো এর ভিতরেই জীবাণুমুক্ত পরিবেশ তৈরি হয়, এর ভিতরে আমাদের টিস্যু কালচারের সমস্ত কাজ করতে হয়। তারপর হচ্ছে এক্সপ্লান্ট কালচার। এই এক্সপ্লান্টটা যে আমরা মিডিয়ার মধ্যে বাফার সলিউশনে বসালাম, এটা কালচার হয় কিভাবে। তো স্থাপনকৃত এক্সপ্লান্টগুলো বৃদ্ধির জন্য একটি জীবাণুমুক্ত বৃদ্ধি কক্ষে রাখা হয়। কক্ষের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হতে হয় বা 2 ডিগ্রি সেলসিয়াস বেশিও হতে পারে 25 ডিগ্রি থেকে, আবার 2 ডিগ্রি সেলসিয়াস কমও হতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে। এবং সেই সাথে আলোর তীব্রতা হবে 1000 থেকে 3000 লাক্স এবং আপেক্ষিক আর্দ্রতা থাকবে 70 থেকে 75% মধ্যে।
এবং 10 থেকে 14 ঘন্টা আলোক এবং অন্ধকার চক্র নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ যে আমরা এই কালচার মিডিয়ামটিকে যে কক্ষের মধ্যে রাখবো সেই কক্ষের পরিবেশটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত রাখতে হবে। অর্থাৎ সেই কক্ষের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি করা যাবে না। বেশি করলেও 25 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, সর্বোচ্চ 2 ডিগ্রি বৃদ্ধি করা যেতে পারে, এবং অথবা সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস থেকে মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস কমানো যেতে পারে। তাছাড়া এর কম বা বেশি করা যাবে না। এছাড়াও আলোর তীব্রতা, যে লাইট পড়ে কক্ষটির মধ্যে, সেই আলোর তীব্রতা 1000 থেকে 3000 লাক্সের মধ্যে রাখতে হবে, এবং আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 75% মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং এবং 10 থেকে 14 ঘন্টা আলো রাখতে হবে, আবার 10 থেকে 14 ঘন্টা অন্ধকার রাখতে হবে। এভাবে চক্রানুযায়ী রাখতে হবে। আর এটাই হবে সেই কক্ষের নিয়ন্ত্রিত পরিবেশ। এতে কয়েকদিনের মধ্যে কোষসমূহ বিভাজন হয়ে ক্যালাস গঠন করবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা টিস্যুটি রেখেছি কালচার মিডিয়ামে, এই কালচার মিডিয়ামের এই পাত্রটি আমরা সেই নিয়ন্ত্রিত কক্ষে রাখবো, যেখানে তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি কম বেশ হতে পারে, এবং তার আলোর তীব্রতা থাকবে 1000 থেকে 3000 লাক্স, এবং আপেক্ষিক আর্দ্রতা থাকবে 70 থেকে 75%, এবং সর্বোচ্চ 10 ঘন্টা যদি আলো থাকে বা 14 ঘন্টা যদি আলো থাকে, আবার 10 ঘন্টা বা 14 ঘন্টা কম মিলিয়ে একদম চক্রাকারে আমরা আবার অন্ধকার করে দেব রুমটা। এইভাবে আমরা ওই নিয়ন্ত্রিত কক্ষের পরিবেশ নিয়ন্ত্রিত কক্ষে আমরা এই বিকারটি রেখে দিব, বা টেস্ট টিউবটি বা এরকম পাত্রগুলো আমরা রেখে দিব সেই নিয়ন্ত্রিত কক্ষে। আর এই নিয়ন্ত্রিত কক্ষে রাখার ফলে কিছুদিন পর এই যে টিস্যুটি আমরা রেখেছিলাম কালচার মিডিয়ামে, সেই টিস্যুটি বিভাজিত হয়েছে, সেল ডিভিশন হয়ে সেখানে এরকম ক্যালাস গঠন করবে। আর ক্যালাস কি, আমরা যদি জানতে চাই ক্যালাস কি, তাহলে বলতে হয় যে ক্যালাস হচ্ছে অবয়হীন অবিন্যস্ত কোষগুচ্ছ। অর্থাৎ ক্যালাস হচ্ছে অবয়হীন অবিন্যস্ত কোষগুচ্ছ। আবারও বলছি, ক্যালাস হচ্ছে অবয়হীন অবিন্যস্ত কোষগুচ্ছ, যেখানে অনেকগুলো কোষ মিলিত হয়ে স্তূপাকারে থাকে, তাকেই মূলত ক্যালাস বলা হয়। এরপরে পুষ্টি মাধ্যমে স্থানান্তর পরোক্ষ অঙ্গায়ন প্রক্রিয়া নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়। অর্থাৎ এই ক্যালাসগুলো থেকে যখন আমরা চারা উৎপাদন করব, তখন এই যে ক্যালাসের মধ্যে যে মুকুল তৈরি হয়, এই যে সেল ডিভিশনের ফলে এমন পরিবর্তন হয়ে এরকম ধাপে আসে, এবং এখান থেকে আবার এগুলো সাবধানে ছোট ছোট করে টুকরা করে কেটে আবার আরেকটি মিডিয়ামে রাখতে হয়। সেই মিডিয়ামে রাখার পরে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আবার আমাদের সেম একই রুম নিয়ন্ত্রিত কক্ষে রাখতে হবে, নিয়ন্ত্রিত পরিবেশে রাখতে হবে, যাতে এগুলো বিভাজিত হয়ে চারা উৎপন্ন করে। তো চারা উৎপাদন করার সময় এখানে এই ক্যালাসগুলোর থেকে যে টুকরা টুকরা করে যে অংশগুলো আমরা এই মিডিয়ামে রেখেছি, সেগুলো থেকে আস্তে আস্তে কচি পাতাও জন্মাবে। সেই কচি পাতা জন্মানোর পরে যখন এটা মোটামুটি একটু বড় হয়ে আসবে, তখন এখান থেকে আবার আমাদের আরও একটি মিডিয়ামের মধ্যে রাখতে হবে, যাতে মূল জন্মায়। সেই মিডিয়ার মধ্যে মূল জন্মানোর জন্য যা উপকরণ প্রয়োজন, যা পুষ্টি মাধ্যম প্রয়োজন, যা হরমোন প্রয়োজন, সব ধরনের উপাদান দিয়ে দেওয়া হয়। তো এই নতুন কালচার মিডিয়ামে রাখতে গেলেও আমাদের সেম আগের মতোই এই কালচার মিডিয়ামটিকে অটোক্লেভ করে স্টেরিলাইজেশন করে জীবাণুমুক্ত করে নিতে হবে। যখন এখানে এই নতুন কালচার মিডিয়ামে মূল জন্মানোর জন্য রেখে দেওয়া হয়, তখন কিছুদিন অতিবাহিত হওয়ার পর চারাগুলোর মধ্যে মূল উৎপাদন হয়। যখন চারাগুলোর মধ্যে মূল উৎপাদন হয়ে যায় এবং চারাগুলোর একটা নির্দিষ্ট বয়স হয়, তখন সেগুলো এখান থেকে তুলে টবের মধ্যে স্থাপন করা হয়।
আর টবের মধ্যে স্থাপন করতে হলে যে মাটি ব্যবহার করা হয় টবের মধ্যে তা সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি করে নিতে হয়, কারণ এই ফ্লাক্সের ভিতরে চারাগুলো যে পরিবেশে ছিল বাইরের পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন একটি পরিবেশ। তো এই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্যই মূলত এই মাটিগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়। মূলত এই মাটিগুলোকে একটা গ্রোয়িং মিডিয়া হিসেবে ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন ধরনের জৈব সার, তারপরে ক্ষারক হিসেবে যাতে কোনো মাইক্রো অর্গানিজম অ্যাট্যাক করতে না পারে এর জন্য ক্ষারক হিসেবে ছাই ব্যবহার করা হয়। পরে জৈব সার ব্যবহার করা হয় পুষ্টির জন্য। এছাড়াও বিভিন্ন হরমোন, গ্রোথ হরমোন বা বিভিন্ন ধরনের জৈব উপাদান ব্যবহার করা হয়ে থাকে যাতে চারা গাছটি দ্রুত বৃদ্ধি পায়। টবের মধ্যে কিছুদিন চারা গাছটি রেখে দেওয়ার পর এখান থেকে সেই চারা গাছটি মাটিতে রোপণের উপযোগী হয়ে ওঠে। তখন টব থেকে চারা গাছটি তুলে নিয়ে মাটিতে রোপণ করতে হয়। এই হচ্ছে মূলত টিস্যু কালচারের ধাপ। তো আমরা যদি এখানে দেখি যে বাস্তব আকারে যে টিস্যু কালচার করা হয়, এই যে এখানে আমরা একটি কালচার মিডিয়াম দেখতে পাচ্ছি। এখানে কলা গাছের চারা উৎপাদন করা হয়েছে। এখানে আমরা কলা গাছের টিস্যুতে দেখতে পাচ্ছি যে চারা উৎপন্ন হয়েছে, কিন্তু এখানে কোনো মূল নেই। এই মূল তৈরি করার জন্য এগুলোকে আরও অন্য আরেকটি মাধ্যমে রাখতে হয়েছে, যেখানে রাখার পর প্রত্যেকটি চারাতেই কিন্তু মূল উৎপন্ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারপরে এই মাধ্যম থেকে এই যে মূল উৎপাদনের পরে এই চারাগুলোকে আমরা টবের মধ্যে স্থানান্তর করব। টবের মধ্যে যখন চারাটা একটি নির্দিষ্ট বয়সে চলে আসবে বা বাইরের মাটিতে রোপণের উপযোগী হয়ে উঠবে, বাইরে মাটিতে রোপণের উপযোগী হয়ে উঠবে, তখন আমরা এই চারাগুলোকে নিয়ে মাটিতে রোপণ করব এবং সেখানেই পূর্ণাঙ্গ সে আবার একটি পূর্ণ গাছে পরিণত হবে। তো আমরা যদি আরেকটি বিষয় লক্ষ্য করি প্র্যাকটিক্যালি, যে আমাদের দেশে যে কলা চাষ করা হয় বা কলা গাছ রোপণ করা হয়, এসব কলা গাছ কিন্তু আমরা বীজের মাধ্যমে বা বীজ ব্যবহার করে আমরা সরাসরি চারা উৎপাদন করতে পারি না। তো এর জন্য আমরা যা ব্যবহার করি তা হচ্ছে মূলত কলা গাছের যে কাণ্ড থাকে বা কলা গাছের যে মোতা, আমরা স্থানীয়ভাবে বলে থাকি যে কলা গাছের মোতা, সেখান থেকে কিন্তু কৃত্রিমভাবে যে চারা উৎপন্ন হয় সেই চারাগুলো আমরা আলাদা করে রোপণ করে থাকি। কিন্তু বায়োটেকনোলজির অগ্রযাত্রার ফলে, টিস্যু কালচারের উদ্ভাবনের ফলে যে সুবিধাটি আমরা পাচ্ছি তা হচ্ছে এই কলা গাছের থেকে টিস্যু কালচার করে আমরা চারা উৎপাদন করতে পারি। তো এই ধাপটাও সেম ওই যে আমি যে এখানে আলোচনা করেছিলাম, সেম এই ধাপটার মতোই সেম এভাবে এই ধাপটা অনুসরণ করে আমরা কলা গাছের পর্যায়ক্রমে চারা উৎপাদন করতে পারি। তো কলা গাছের চারা উৎপাদনের জন্য প্রথমে আমাদের কি করতে হয়, কাণ্ড থেকে, অর্থাৎ কলা গাছের কাণ্ডে যে টিস্যুগুলো পাওয়া যায় সেই টিস্যুগুলো সংগ্রহ করতে হয়। আমি কিন্তু বলেছি যে টিস্যু কালচার যে এক্সপ্লান্ট নির্বাচন, এই যে এখান থেকে আমরা যে টিস্যুটা কালেক্ট করব বা স্যাম্পল হিসেবে সংগ্রহ করব, এটাকে মূলত এক্সপ্লান্ট নির্বাচন বলা হয়। এটা কিন্তু কোনো বিভিন্ন উদ্ভিদের ধরন অনুযায়ী এর ভিন্নতা দেখা যায়। যেমন আমরা এখানে যে টিস্যুটি ব্যবহার করব সেটা হচ্ছে মূলত কলা গাছের কাণ্ড থেকে বা মূল থেকে যে টিস্যুটি আমরা পাই সেটা ব্যবহার করব। আবার এই চিত্রের মধ্যে যে আমরা এক্সপ্লান্ট হিসেবে যা নিয়েছিলাম তা হচ্ছে মূলত পাতা বা পাতার নিচের অংশ। সুতরাং গাছের ধরন অনুযায়ী নমুনার ধরনও ভিন্ন হতে পারে, স্যাম্পলের ধরনটাও ভিন্ন হতে পারে। তো আমরা এখান থেকে কলা গাছের এই টিস্যু সংগ্রহ করে আমরা কালচার মিডিয়ামে বসাবো। এর আগে কালচার মিডিয়ামে বসানোর আগে অবশ্যই আমাদেরকে এই টিস্যুগুলোকে জীবাণুমুক্ত করে নিতে হবে, 70% অ্যালকোহলে ডুবিয়ে রাখতে হবে। তারপরে যে কালচার মিডিয়াম আমরা তৈরি করব কলা গাছের জন্য, সেই কালচার মিডিয়াটিও আমরা স্টেরিলাইজ করে নিব। তারপরে স্টেরিলাইজ করার পর এর মুখটি ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার আগে এর ভিতর আমরা টিস্যু বসিয়ে দেব। আর যে প্রান্তটি আমরা টিস্যুর কেটে দেব সেটি অবশ্যই এই কালচার মিডিয়ামের দ্রবণের সাথে যাতে ডুবে থাকে বা বাফার সলিউশনের সাথে যাতে ডুবে থাকে সেভাবে আমরা রাখব।
তো এই মিডিয়ামে কিছুদিন রাখার পরেই ক্যালাস গঠন করে চারা উৎপন্ন হবে। সেই চারাগুলো আবার অন্য আরেকটি মিডিয়ামে রাখতে হবে, যেই মিডিয়ামটি আগে থেকেই জীবাণুমুক্ত করে নিতে হবে। মিডিয়া প্রস্তুত করার পর অটোক্ল্যাভ করে জীবাণুমুক্ত করে নিতে হবে। অর্থাৎ অটোক্ল্যাভ করার সময় অটোক্ল্যাভ করে জীবাণুমুক্ত করে নিতে হবে। আর অটোক্ল্যাভ করার সময় অবশ্যই 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 পাউন্ড প্রেসারে বা চাপে 20 মিনিট ধরে অটোক্ল্যাভ করে নিতে হবে। তো অটোক্ল্যাভ করে নেওয়ার পরেই আমরা আবার এই যে চারাগুলো তৈরি হয়েছে, যেগুলোর মূল তৈরি হয় নাই, সে মূল তৈরির জন্য আবার এই মিডিয়ামে রাখবো। তো অবশ্যই যখন আমরা এই মিডিয়ামগুলোতে রাখবো চারা উৎপন্ন হওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মিডিয়াগুলো একটি নির্দিষ্ট এমন একটি কক্ষে রাখতে হবে বা এমন একটা পরিবেশে রাখতে হবে যা সম্পূর্ণ নিয়ন্ত্রিত যার সব কিছু নিয়ন্ত্রিত থাকবে। অর্থাৎ সেখানে তাপমাত্রা 25 ডিগ্রির বেশি বা কম করা যাবে না, এবং আলোর তীব্রতা 1000 থেকে 3000 লাক্সের বেশি করা যাবে না। আর তাছাড়া আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 75%-এর মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। এছাড়াও 10 ঘন্টা আলো আবার 10 ঘন্টা অন্ধকার, বা 14 ঘন্টা আলো বা আবার 14 ঘন্টা অন্ধকার, এমন পরিবেশে রাখতে হবে। তাহলে এই টিস্যুর কোষগুলো বিভাজিত হয়ে হয়ে সে চারাতে পরিণত হবে, বা টিস্যুটি চারাতে রূপান্তরিত হবে। তো যখন চারাতে রূপান্তরিত হয়ে যাবে এবং মূল তৈরি হয়ে যাবে, তখন আমরা সেই কালচার মিডিয়াম থেকে বের করে তার টবের মধ্যে স্থাপন করব। তারপরে টবের মধ্যে থেকে যখন আমরা কৃত্রিম মাটি ব্যবহার করব, এখানে বিভিন্ন ধরনের গ্রোয়িং মিডিয়া ব্যবহার করব, জৈব সার ব্যবহার করব, ক্ষারক হিসেবে আমরা নাইট্রোজেন ব্যবহার করব, বা আমরা ছাই ব্যবহার করব। সেই ক্ষেত্রে যখন গাছগুলো বড় হয়ে একটি নির্দিষ্ট বয়সে আসবে, তখন আমরা যখন এই গাছটা বা এই চারাটা আমরা মাটিতে রোপণের উপযোগী মনে করব, তখন আমরা এই টব থেকে তুলে নিয়ে সরাসরি মাটিতে রোপণ করে দিব। আর মাটিতে রোপণ করার পরেই সে চারাটি সম্পূর্ণ একটি নতুন গাছে পরিণত হবে, আবার সেই গাছটিতে ফল ধরবে। তো মূলত এইভাবেই হচ্ছে টিস্যু কালচারের সমস্ত ব্যাপার। এখানে যদি আমি আরও কিছু ছবি দেখাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটি কলা গাছের টিস্যু নেওয়া হয়েছে, সেই কলা গাছটিকে গ্রোয়িং মিডিয়াতে রাখা হয়েছে, সেখানে চারা উৎপন্ন হয়েছে, সেই চারাগুলোতে মূল উৎপাদন করা হয়েছে। সেই মূল উৎপাদন হওয়ার পরে সেগুলোকে টবে স্থানান্তর করা হয়েছে। টব থেকে আবার পূর্ণবয়স্ক হলে, অর্থাৎ মাটিতে রোপণের উপযোগী হলে সরাসরি মাটিতে রোপণ করে দেওয়া হচ্ছে, যা থেকে সম্পূর্ণ একটি বড় গাছ আমরা পাই। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি টবের মধ্যে যে চারা গাছগুলো কলা গাছের, এগুলো টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করা হয়েছে, এবং এগুলো টব থেকে আবার মাটিতে রোপণের উপযোগী হয়ে উঠছে। এর জন্য এগুলোকে মাটিতে রোপণ করা হচ্ছে। টবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলা গাছের চারা। আর চারাগুলো যখন একটি নির্দিষ্ট বয়সে চলে আসে, যখন এগুলো মাটিতে রোপণ করার উপযোগী হয়ে ওঠে, তখন আমরা এই চারা গাছগুলোকে মাটিতে রোপণ করে সম্পূর্ণ নতুন গাছ হিসেবে পাই, এবং যেগুলোর মধ্যে অধিক হারে ফল ধরতে সক্ষম হয়। তো মূলত এই হচ্ছে বায়োটেকনোলজি টিস্যু কালচার। তাছাড়াও বর্তমানে বিজ্ঞানীরা চেষ্টা করছেন যে উদ্ভিদের টিস্যু কালচারে তারা সফল হয়েছে। এখন তারা চেষ্টা করছে যে প্রাণী দেহের টিস্যু কালচার করা সম্ভব হয় কিনা। যদি প্রাণী দেহের টিস্যু কালচার করাও সম্ভব হয়, তখন কিন্তু আমরা আমাদের কোনো অঙ্গ যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন বা ওই অঙ্গটি, যেমন আমার হাত যদি কেটে ফেলা হয়, সেক্ষেত্রে যদি আমরা কোনোভাবে টিস্যু কালচারের ক্ষেত্রে সক্ষম হই, তখন কিন্তু আমি আবার টিস্যু কালচারের মাধ্যমে আমার হাতটি পুনরায় আবার জুড়িয়ে নিতে পারবো, বা নতুন করে হাত বের করতে পারবো। তো এগুলো করার জন্য এখনও বিজ্ঞানীরা গবেষণা করে যাচ্ছে, যদিও এখনও প্রাণীর ক্ষেত্রে টিস্যু কালচারের ওইভাবে কোনো সফলতা আসেনি। তবে উদ্ভিদের ক্ষেত্রে যে সফলতা আমরা পেয়েছি, যে প্ল্যান্ট টিস্যু কালচার আমরা পেয়েছি, এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের জন্য বিরাট একটি আশীর্বাদ। বর্তমানে কৃষিকাজ অনেকটাই সহজ হয়ে গেছে, এবং সুস্থ সবল সুন্দর চারা উৎপাদন করা সম্ভব হচ্ছে মূলত এই টিস্যু কালচারের মাধ্যমে।
তো আশা করি সবাই টিস্যু কালচারের ব্যাপারগুলো বুঝতে পারছেন। আর তাছাড়া আমি আগেও বলেছি যে আমি প্রফেশনাল লেকচারার না, তো তারপরে আমি যথাসম্ভব চেষ্টা করেছি টিস্যু কালচার বোঝানোর জন্য। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।